আচ্ছা দেখ, আগের দিন যে করিয়েছিলাম না, যে আমরা করিয়েছিলাম, এখানে কয়েকটা কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো একটু ডিসকাশন করে দিচ্ছি। দেখ এক্সাম্পল ওয়ানের অঙ্কটা দেখ ভালো করে পড়। বলছে অয়ন, বয়ন এন্ড চয়ন, ঠিক আছে তো, আর পার্টনার, আবার পার্টনারশিপ, ঠিক আছে তো। অয়ন বয়ন চয়ন হচ্ছে তিনজন, অয়ন বয়ন চয়ন হচ্ছে তিনজন পার্টনার, পার্টনারশিপ হবে। দে রিসিভ, তারা রিসিভ করেছে 20,000 টাকা, 10,000 টাকা আর 7,000 টাকা রেসপেক্টিভলি অ্যাজ ফার্ম রেমুনারেশন। তাহলে পার্টনারশিপ ফার্মে যে পার্টনাররা আছে, ওরা বিজনেস থেকে ওরা কি পেয়েছে, রেমুনারেশন রিসিভ করেছে কত টাকা, 20,000, 10,000 আর 7,000, ঠিক আছে তো। আচ্ছা, ইচ পার্টনার রিসিভড 5,000 টাকা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আচ্ছা ঠিক আছে, অ্যান্ড অলসো রিসিভড 8,000 ডিভিডেন্ড ফ্রম ফার্ম। এবং সবকটা পার্টনার ফার্ম থেকে ডিভিডেন্ড পেয়েছে, ওদের ইনকাম বের করো। দেখ আমি তোকে বলে গেছি পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা কি কি পায়, মন দিয়ে শুনবি। পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা স্যালারি পায়, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা স্যালারি পায়, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পায়। বল কি কি বললাম, মানে এগুলো দিতে পারে, স্যালারি পায় আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল পায়। আর শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিট পায় কিন্তু এর উপর ট্যাক্স দিতে হয় না। কি বললাম, শেয়ার অফ প্রফিট পায় কিন্তু এর উপর ট্যাক্স দিতে হয় না। অ্যান্সারটা দেখ কি করেছে। আমি কি বললাম, এই রেমুনারেশন মানে স্যার, রেমুনারেশন মানে স্যালারি, রেমুনারেশন মানে স্যালারি, জানিস তো রেমুনারেশন, আমি চাকরি করতে গিয়ে তোমার রেমুনারেশন, রেমুনারেশন মানে স্যালারি। বুঝতে পারছি, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা রেমুনারেশন পায়, রেমুনারেশন মানে স্যালারি। দেখ স্যালারি সব কটা করে টাকা লিখে, এই টাকা লিখে সব কটা করে। আচ্ছা, ইন্টারেস্ট, আমি কি বললাম, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা ইন্টারেস্ট ক্যাপিটাল পায়। তো দেখ সবার ঘরে ইন্টারেস্ট টাকা লিখেছে। পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে শেয়ার অফ, শেয়ার অফ প্রফিট কি, শেয়ার অফ প্রফিট কি, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা বিজনেস করলো, তারপর কি টাকাটা ওরা ঘরে নিয়ে নেয়, ঠিক আছে, তাকে বলে শেয়ার অফ। এই টাকার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, তাই লিখে দেখ। এই দেখ কি লিখে, নীল লিখে দিস, নীল। এই যে লিখে যায় কি দেখ, এই দেখ ফুল ফার্ম ডিভিডেন্ড, ফার্ম থেকে যে ডিভিডেন্ডের টাকাটা পাচ্ছে। বুঝতে পারলি নীল কেন হলো, আশা করি বুঝতে পারলি। টোটাল করে দাও 25,000, 30,000। এখান থেকে তুই একটা তুই এখান থেকে একটা জিনিস শিখলাম, তোকে বলেছি কি এমসিতে, এখান থেকে তো এই কোশ্চেনটা তোকে বলতে পারি যে পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে শেয়ার অফ প্রফিট পায়, এটা কি এক্সেম্পটেড, এটা কি ট্যাক্সেবল, ঠিক আছে, এটা কি পার্টলি ট্যাক্সেবল, এরকম তোকে অপশন দিতে পারে। তোকে বলতে হবে পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে শেয়ার অফ প্রফিট পায়, এটা এক্সেম্পটেড, এটা মনে রাখবে, এটা এক্সেম্পট, শুধু এইটুকুই মনে রাখবে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম। এবার পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা স্যালারি পেলো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেলো, এইগুলো ট্যাক্সেবল। এই কথাটুকু এখান থেকে, এই অঙ্ক তো পরীক্ষা দেবে না, এমসিকিউ এরকম হবে। বুঝতে পারলি ব্যাপারটা, মনে থাকবে তো। নেক্সট দেখ এখানে একটা অঙ্ক নিচের দিকে চলে যায়, এক্সাম্পল 2, ঠিক আছে। বলছে মিস্টার সুদীপ্ত ইজ অ্যান এমপ্লয়ি অফ এ রিসার্চ ইনস্টিটিউট। সুদীপ্তকে, সুদীপ্ত কিন্তু একটা রিসার্চ ইনস্টিটিউটের এমপ্লয়ি। শুনছিস তো, আমি আগের দিনও বলেছিলাম, আমি আবার বলেছি, মিস্টার সুদীপ্ত হচ্ছে কাজ করে কোথায়, রিসার্চ ইনস্টিটিউটে কাজ করে। তার প্রতি মাসে স্যালারি পায় কত করে, 40,000 টাকা করে। তো কেউ যদি প্রতি মাসে 40,000 টাকা করে স্যালারি পায়, তাহলে বছরে কত পায় জানিস তো, এক মাসে 40,000 টাকা পায়, তার বছরে 40,000 ইন্টু 12, 40,000 ইন্টু 12, তাহলে কত, 4,80,000 টাকা পাচ্ছে। এছাড়াও সে 50,000 টাকা পাচ্ছে কেন, সিভি রমন অ্যাওয়ার্ড, কি পাচ্ছে, একটা অ্যাওয়ার্ড পাচ্ছে। তা তুমি যদি অ্যাওয়ার্ড বাবদ কোনো টাকা পয়সা পাও, তাহলে সেটা এক্সেল। আমি আগের দিন বলেছিলাম, তুমি যদি কোনো রকমের কোনো অ্যাওয়ার্ড পাও, তাহলে সিভি রমন অ্যাওয়ার্ড, মানে ভালো কিছু কাজের জন্য, মানে ও সিভি রমন অ্যাওয়ার্ড যেই কারণে দেয়, ও সেই কাজটা করেছে, তাই জন্য সিভি রমন অ্যাওয়ার্ড পেয়েছে। তো সিভি রমন অ্যাওয়ার্ড পেলে দেখ লিখেছে, ইনকাম ফ্রম সিভি রমন অ্যাওয়ার্ড 50,000 টাকায় ফুললি এক্সেল। এই অঙ্ক পরীক্ষায় তো দেবে না, তুই ভাবিস না পরীক্ষায় এই অঙ্কটা দেবে, পরীক্ষায় দেবে ইনকাম ফ্রম সিভি রমন অ্যাওয়ার্ড। সিভি রমন অ্যাওয়ার্ড থেকে তুমি যে টাকাটা পাও, সেই টাকাটা কি, সেটা হচ্ছে এক্সেল। এটা মনে রাখতে হবে, বুঝতে পারলি কথাটা, বুঝতে পারলি তো। তোদের যে বই আছে, বইয়ের তাহলে আন্ডারলাইনে করে রাখতে পারিস। ইনকাম ফ্রম সিভি রমন অ্যাওয়ার্ড 50,000 টাকা ইজ ফুললি এক্সেপ্টেড। ফর দিস ইট ইজ নট অ্যাডেড ইন কম্পিউটার টোটাল ইনকাম, টোটাল ইনকাম এটা যোগ করতে হয়।
হয়ে গেল। দেখ এক্সাম্পল থ্রিটা কি বলেছে, বলছে কোনগুলো এক্সাম্পল কোনগুলো ট্যাক্সেবল। বলছে গ্রাম পঞ্চায়েত আর্ন 20,000 টাকা ইনকাম হাউস হোল্ড। গ্রাম পঞ্চায়েত মানে কি বলেছে জানিস? গ্রাম পঞ্চায়েত মিউনিসিপালিটি, লোকাল অথরিটি। বলছে গ্রাম পঞ্চায়েত 20,000 টাকা ইনকাম করেছে কোথা থেকে? হাউস প্রপার্টি। দেখ আজকে ধর আমার এরিয়ায় থেকে মিউনিসিপালিটি আছে, মিউনিসিপালিটি দেখতে পাচ্ছিস, সাউথ বাংলা মিউনিসিপালিটি, কোথাও দমদম মিউনিসিপালিটি আছে, ঠিক আছে। তো এই মিউনিসিপালিটি, গ্রাম পঞ্চায়েত মানে ওয়ান টাইপ মিউনিসিপালিটি। গ্রাম পঞ্চায়েত মানে গ্রাম সাইডে গ্রাম পঞ্চায়েত হয়। মিউনিসিপালিটি কোথায় হয় জানিস? মিউনিসিপালিটি কোথায় থাকে? শহরাঞ্চলে মিউনিসিপালিটি থাকে। তুই যখন গ্রামাঞ্চলে চলে যাবি ওখানে মিউনিসিপালিটি হয় না, ওখানে কি হয়? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত হয়, ঠিক আছে। তো গ্রাম পঞ্চায়েতের কিছু বাড়ি আছে, সেই বাড়িটা ভাড়া করে 20,000 টাকা পেয়েছে। এটা তোকে জানতে হবে, এটা কি ইনকাম এক্সেম্পটেড নাকি ট্যাক্সেবল, ঠিক আছে। আমি আগের দিন পড়েছিলাম এটা, ইনকাম অফ হাউস প্রপার্টি ইজ ফুললি এক্সেম্পট ফ্রম ট্যাক্স। মানে আজকে আমার বাড়ি আছে, আজকে ধর আমি আমার বাড়ি আছে, আমার বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করেছি, তাহলে ট্যাক্স দেবে আমার বাড়ি। কিন্তু যদি মিউনিসিপালিটি বাড়ি ভাড়া দিয়ে ইনকাম হয় না, ট্যাক্স দেবে। এটা তোকে ডিফারেন্সটা বুঝতে পারলি তো? মানে কোনটা মাথায় রাখতে হবে। তারপর দমদম মিউনিসিপালিটি আর্ন ক্যাপিটাল গেইন 1,00,000 টাকা অন সেলিং ল্যান্ড অ্যান্ড প্রপার্টি। তো দমদম মিউনিসিপালিটি বা আমাদের সাউথ দমদম মিউনিসিপালিটি, ওদের একটা বাড়ি আছে। মিউনিসিপালিটি তো অনেক জায়গায় বাড়ি হয়ে থাকে, ওদের বাড়িটা বেঁচে দিল, বেঁচে দিয়ে ক্যাপিটাল গেইন, স্যার ওর ট্যাক্স দিতে হবে না, এটাও এক্সেল ফর্ম লিখেছি। ক্যাপিটাল গেইন ফ্রম সেল অফ ল্যান্ড অ্যান্ড প্রপার্টি ইজ অলসো এক্সেম্পট ফ্রম ট্যাক্স। বোঝা গেল? 3 নম্বর, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আর্নস 10,000 টাকা ফ্রম সাপ্লাই অফ ওয়াটার। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ও জল এবং ইলেকট্রিসিটি সাপ্লাই করেছে, জল আর ইলেকট্রিসিটি সাপ্লাই করে 10,000 টাকা ইনকাম করেছে। কোথায়? উইদিন ওন এরিয়া, তার নিজের এরিয়ায়, নিজের এরিয়ায় জল আর ইলেকট্রিসিটি সাপ্লাই করে ইনকাম করেছে। ইনকাম ফ্রম সাপ্লাই অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি উইদিন ওন এরিয়া ইজ হোললি এক্সেম্পট ফ্রম ট্যাক্স। তাহলে কোনো মিউনিসিপালিটি নিজের এরিয়াতে জল ইলেকট্রিক সাপ্লাই করে ইনকাম করে, এটাও কিন্তু এক্সেম্পট ফ্রম ট্যাক্স। চারেরটা বলছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আর্ন 30,000 টাকা ফর দ্য সাপ্লাই অফ ওয়াটার অর ইলেকট্রিসিটি আউটসাইড, নিজের এরিয়ার বাইরে, নিজের এরিয়ার বাইরে। ইনকাম ও সাপ্লাই অফ ওয়াটার আউটসাইড কর্পোরেট, নিজের এরিয়ার বাইরে সাপ্লাই করেছে, ঠিক আছে, নিজের এরিয়ার বাইরে। আগেরটা নিজের এরিয়ায় সাপ্লাই করেছে, আর এখন নিজের এরিয়ার বাইরে সাপ্লাই করছে, এটাও এক্সাম ফ্রম ট্যাক্স। দেখ এই নোটটাই আমি আগের দিন লাস্ট বলেছিলাম, দেখ পর এখানে এই লাইনটা বলেছিলাম। দ্য ফলোইং ইনকাম অফ এ লোকাল অথরিটি, লোকাল অথরিটি স্যার মিউনিসিপালিটি। মিউনিসিপালিটি যদি কোনো ইনকাম করে সেটা গভর্নমেন্ট থেকে ট্যাক্স দেবে না। কি কি ইনকাম করলে ট্যাক্স দেবে না? হাউস প্রপার্টি থেকে ইনকাম, মানে মিউনিসিপালিটি তার কোনো ঘর ভাড়া দেওয়া হয়, বুঝতে পারছো? মিউনিসিপালিটি থেকে বিয়ে বাড়িগুলো আছে ভাড়া দেয়, মিউনিসিপালিটি ধর কোনো বাড়ি ভাড়া দিল, বাড়ি ভাড়া দিয়ে যখন ইনকাম করে গভর্নমেন্ট থেকে ট্যাক্স দেবে। বোঝা গেল? নাম্বার 1। মিউনিসিপালিটি ধর কোনো একটা বাড়ি আছে, বাড়ি বেচে দিয়ে ইনকাম হলো, ক্যাপিটাল গেইন হলো, ট্যাক্স দেবে না। আচ্ছা বাড়ি ভাড়া আর বাড়ি বেচা তোমার ডিফারেন্স হয়ে জানিস তো? আজকে ধর আমার বাড়িটা আছে, আমি ভাড়া দিলাম, প্রতি মাসে মাসে টাকা পাচ্ছি। আর বাড়ি বেচে দেওয়া মানে পুরো আমার পুরো বেচে দিলাম, তাহলে বাড়ি বেচে দিয়ে যদি কোনো ইনকাম হয় তাকে ক্যাপিটাল গেইন বলে, ঠিক আছে। আর বাড়ি ভাড়া দিয়ে ইনকাম হয় হাউস প্রপার্টি বলে। ইনকাম ট্যাক্স বলেছে যে মিউনিসিপালিটি মানে লোকাল অথরিটি যদি বাড়ি বেচে কোনো ইনকাম করে তার উপর ট্যাক্স দেবে, বাড়ি ভাড়া দিয়ে কোনো ইনকাম করে তার উপর ট্যাক্স দেবে। কার কার জন্য বলে কথাটা? মিউনিসিপালিটির জন্য। মিউনিসিপালিটি বা গ্রাম পঞ্চায়েত বা অন্যান্য কোনো সোর্স থেকেও যদি ইনকাম করে আমি ট্যাক্স দেবো না। তো হ্যাঁ, তো বলছে ইনকাম ফর্ম, কারণ মিউনিসিপালিটি গভর্নমেন্টেরই পার্ট পড়ে। কারণ আমাদের গভর্নমেন্ট 3 রকমের হয়, একটা হচ্ছে তোর জানিস তো, একটা হয় সেন্ট্রাল, একটা হয় স্টেট, আর একটা লোকাল অথরিটি মানে মিউনিসিপালিটি। ইনকাম ফ্রম ট্রেড অর বিজনেস ক্যারিড অন উইদিন ওন এরিয়া, ঠিক আছে, ওন এরিয়া, দেখ বলে দিয়েছে ওন এরিয়া। তাহলে নিজের এরিয়ায় যদি, নিজের এরিয়ায় দেখ, নিজের এরিয়ায় যদি জল আর ইলেকট্রিসিটি সাপ্লাই করে তাহলেও তোর থেকে ট্যাক্স নেবে না। আর তারপর বলছে ইনকাম অফ সাপ্লাই অফ ওয়াটার আর ইলেকট্রিসিটি আউট অফ, মানে কি বলছে, মিউনিসিপালিটি নিজের এরিয়ায় জল আর ইলেকট্রিসিটি সাপ্লাই করে তাহলে ট্যাক্স দেবে না, আর নিজের এরিয়ার বাইরেও যদি জল আর ইলেকট্রিসিটি সাপ্লাই করে তাহলেও ট্যাক্স দেবে, এটাই বলেছে। আর এখানে লোকাল অথরিটি বলছে কাদের কথা বলা হয়েছে? পঞ্চায়েত, মিউনিসিপালিটি, ডিস্ট্রিক্ট বোর্ড আর ক্যান্টনমেন্ট, এদেরকে বলা হয় লোকাল অথরিটি বলে।
তাহলে হয়ে গেল অঙ্কটা। এটা বলে দিল, এই পয়েন্টটা এমসিকিউ দিতে পারে, এই করে দিলাম। আচ্ছা দেখ, এবার দেখ 4 নম্বর অঙ্কটা কি বল, 4 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাদের দেশে যে নিয়ম আছে ডিভিডেন্ড, তুমি দেশের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করো বা বিদেশের কোম্পানিতে ইনভেস্ট করো, ডিভিডেন্ড পেলে ফুললি ট্যাক্সেবল, ডিভিডেন্ড পেলে ফুললি ট্যাক্সেবল। তা কি লিখে দিই, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার অরুণ বিশ্বাস রিসিভ ডিভিডেন্ড 10,000 টাকা ফ্রম স্টার্লিং কোম্পানি লন্ডন। স্টার্লিং কোম্পানি লন্ডন, তো বিদেশি কোম্পানি, তাহলে আমি ওই কোম্পানি থেকে 10,000 টাকা ডিভিডেন্ড পেয়েছি স্টার্লিং কোম্পানি, তাহলে এটার উপর ট্যাক্স দেবে। হ্যাঁ বল, ডিভিডেন্ড, ডিভিডেন্ড মানে লভ্যাংশ, লাভের একটা ভাগ, লাভের ভাগকে বলা হয় ডিভিডেন্ড। আজকে আমি কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করব, টাকা দেব, সেই কোম্পানি আমার টাকা দিয়ে ব্যবসা করলো, বছরের শেষে সেই কোম্পানি লাভ করলো, তাহলে লাভ করলে তো লাভের ভাগ দিতে হবে, সেই লাভের ভাগটাকে বলা হয় ডিভিডেন্ড। তাহলে এটা হচ্ছে ট্যাক্সেবল, কি বললাম, ট্যাক্সেবল। আর কি বলে, অজিত ধর রিসিভ ডিভিডেন্ড 5,000 টাকা ইন্ডিয়ান কোম্পানি, অজিত ধর ইন্ডিয়ান কোম্পানি থেকে 5,000 টাকা ডিভিডেন্ড, তুমি কি বললাম, ডিভিডেন্ড তুমি দেশের কোম্পানি থেকে পাও বা বিদেশের কোম্পানি থেকে পাও, ফুললি ট্যাক্সেবল। ঠিক আছে, মনে থাকবে তো, এটা কিন্তু এমসিকিউ দিতে পারে, ডিভিডেন্ড তুমি দেশের কোম্পানি থেকে পাও বা বিদেশের কোম্পানি থেকে পাও, পুরোপুরি ট্যাক্সেবল। ঠিক আছে, পুরোপুরি ট্যাক্সেবল, মনে রাখতে হবে। এখানে তাই লিখেছে, এখানে কি লিখেছে, অরুণ বিশ্বাস রিসিভ ডিভিডেন্ড 10,000 টাকা ফ্রম ফরেন কোম্পানি, ফর দিস এন্টার ডিভিডেন্ড ইনকাম ইজ ট্যাক্সেবল ইন হিজ হ্যান্ডস। মানে তুই এত পাতি কথা, এত কিছু তোকে মজুত পরীক্ষায় তোকে অঙ্ক দেবে না, তোকে বলবে জানিস তো, ডিভিডেন্ড, শুনছিস তো, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানির নাম বলে একটা রিলায়েন্স কোম্পানি, টাটা কোম্পানি, আমি ধর রিলায়েন্স কোম্পানিতে তার 1,00,000 টাকা ইনভেস্ট করলাম, 1,00,000 টাকা ইনভেস্ট করলাম, বছরের শেষে কোম্পানি লাভ হলো, আমাকে লাভের ভাগ বললো, যাও তোমার, তুমি যা টাকা দিয়েছো সেই অনুযায়ী তোমার এই বছর ডিভিডেন্ড প্রাপ্য 5,000। তাহলে ঠিক আছে, এই যে 5,000 টাকা ডিভিডেন্ড পেলাম, প্রশ্ন হলো এই 5,000 টাকার উপর আমাকে কি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, দিতে হবে, দিতে হবে, কারণ ইন্ডিয়ান কোম্পানিতে ডিভিডেন্ড পেলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। উল্টো ধর আমি স্টার্লিং কোম্পানিতে 10,00,000 টাকা ইনভেস্ট করেছি, এই বছর দেখা গেল আমি 1,00,000 টাকা ডিভিডেন্ড পেয়েছি। তো প্রশ্ন হলো, আমি যে স্টার্লিং কোম্পানি থেকে 1,00,000 টাকা ডিভিডেন্ড পাবো, ইনকাম হলো, এই ইনকাম গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ ট্যাক্স দিতে হবে, সে তুমি ইন্ডিয়ান কোম্পানি হোক বা ফরেন কোম্পানি, মনে রাখবে, ভুললে যাস না, দেখবে এগুলো মনে রাখতে হবে। এখানে এই কথাই বলেছে, দুটোই কোশ্চেন আমি বলে দিলাম। আবার তারপর বলছে কি, ইনকাম ফ্রম ইউনিট, দেখবি অনেকে মিউচুয়াল ফান্ডে টাকা রাখে, মিউচুয়াল ফান্ড, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড টাকা রাখে, ওখান থেকে কোনো ইনকাম হয় তাহলে গভর্নমেন্টকে ট্যাক্স। ঠিক আছে, তাহলে দেখ কি বলছে এখানে, অঙ্কটা কি বলছে, এই যে মিস্টার অরিন্দম ঘোষ কি বলেছে, রিসিভড অ্যান ইন্টারেস্ট 3,000 টাকা ফ্রম আমেরিকান ডেভেলপমেন্ট বন্ড। তো আমেরিকান ডেভেলপমেন্ট বন্ড মানে ধর আমি আমেরিকান ডেভেলপমেন্ট বন্ড কিনেছি, সেখান থেকে আমি ইন্টারেস্ট পেয়েছি, ট্যাক্স দিতে হবে, ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, তারপর ইউএস 64 বন্ড, এটা যে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউএস, অনেকে ইউএস 64 বন্ড কিনে, একটা বন্ড, ঠিক আছে, আমি এই বন্ড কিনেছি, এখান থেকে ইন্টারেস্ট পেলাম, ট্যাক্স দিতে হবে, ট্যাক্সেবল। ঠিক আছে, ট্যাক্সেবল। সব লিখে দেখেছি, এগুলো পড়ে নিবি, একবার পড়ে নিবি, এইগুলো কি বলছিল বইয়ের পেছনে, এমসিকিউ এমসিকিউ ফাটাফাট করে নিবি, তারপর বুঝে যাবি, এমসিকিউ ফেলে রাখবি না, সঙ্গে করে নিবি, কারণ একদিনের মধ্যে হয়ে যাবে সময়, এমসিকিউ রেডি করে ফেলতে হবে, তোকে এমসিকিউ ফাটাফাট করে রেডি করে ফেলতে হবে, সময় নেই, এগুলো রেডি করে ফেলতে হবে এমসিকিউ। আর আমি এই এমসিকিউ যেগুলো আছে প্লেলিস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছি, কোনো লাইন অসুবিধা হলেও আমি পাঠিয়ে দিয়েছি, পুরো এমসিকিউ করে নিয়েছি আমি। 6 নম্বর 6 আর 7 করবো তো, সই 6 আর 7 করবো, অবশ্যই সই। বলছে মিস্টার ডি দাস ইজ আ মেম্বার অফ হিন্দু আন্ডিভাইড ফ্যামিলি, আমি এখন দিচ্ছি হিন্দু আন্ডিভাইড ফ্যামিলি কাকে বলে জানিস তো, দেখছো, বাবা মা, ঠিক আছে, আর তার বাবা মা, তার দুটো বাচ্চা আছে, এই 4জন মিলে একটা ব্যবসা করেছে। তাহলে এটা কি বিজনেস, ফ্যামিলির মধ্যে, কিন্তু পার্টনারশিপ না, পার্টনার তো আলাদা, এই 4জন মিলে যে বিজনেস করলে এটাকে বলে হিন্দু, হিন্দু বিজনেস, মানে হিন্দু আনডিভাইড ফ্যামিলি এটাকে বলা হয়। ঠিক আছে, তো এই বিজনেস থেকে ইনকাম করলো, তো ব্যবসা হলো, ব্যবসা বছর শেষে লাভ হলো, তো লাভ হলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। দ্যাট সাপোজ আমি একদিন বলেছিলাম, দ্যাট 1,00,000 টাকা লাভ করলো, ব্যবসা থেকে লাভ করলো 1,00,000 টাকা, গভর্নমেন্ট 30% তার টাকা নিয়ে নিল, 30,000 টাকা নিয়ে, তাহলে তোর করে নেবো 70,000 টাকা, এই 70,000 টাকা তোরা যারা ফ্যামিলি মেম্বার আছিস, তিনজন ভাগ করে, 3জন ফ্যামিলি মেম্বার ভাগ করে আছে, আমি 3জনই ধরলাম, এ, মিসেস এ আর ওদের সন, 3জন মিলে টাকাটা ভাগ করে। ঠিক আছে, তো প্রশ্ন হলো, এরা যে 3জন টাকাটা ভাগ করলো, এর উপর কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স দেবে না। কেন ট্যাক্স দেবে না, কেন অলরেডি গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া হয়ে গেছে, ট্যাক্স দেওয়ার পর যে টাকাটা পেয়েছে সেই টাকাটা ভাগ, তাই একই ইনকামের উপর দুবার ট্যাক্স হয়। মিস্টার ডি দাস ইজ আ মেম্বার অফ হিন্দু আনডিভাইড ফ্যামিলি, হিজ ইন্ডিভিজুয়াল ইনকাম ফ্রম স্যালারি 1,20,000 টাকা। ঠিক আছে, হিজ ইন্ডিভিজুয়াল ইনকাম মানে ভালো করে শুনবি তো, মিস্টার ডি হচ্ছে একজন হিন্দু আনডিভাইড ফ্যামিলির মেম্বার, ঠিক আছে, এবার মিস্টার ডি ইন্ডিভিজুয়ালি 1,20,000 টাকা, ইন্ডিভিজুয়াল কামিয়ে, ঠিক আছে,
হাউস প্রপার্টি থেকে কামিয়েছে কত টাকা দেখ 80,000 টাকা, আদার সোর্স থেকে কামিয়েছে কত 40,000 টাকা, হি অলসো 25,000 টাকা শেয়ার অফ ইনকাম অফ ভ্যালু। এবার দেখ, এবার কি বলেছে ভালো করে মন দিয়ে শুনছিস তো মিস্টার টি? বাদ দে না, তুই তুই নিজের কথাই ভাব। তুই তুই স্যার আমি চাকরি করে আমি 1,20,000 টাকা কামিয়েছি, ঠিক আছে, গভর্নমেন্ট ট্যাক্স দেবে, হ্যাঁ ট্যাক্স দেবে। তারপর তুই তোর বাড়ি আছে, বাড়ি ভাড়া দিয়ে কামিয়ে 80,000 টাকা, গভর্নমেন্ট ট্যাক্স দেবে, হ্যাঁ স্যার ট্যাক্স দেবে, ঠিক আছে, তো ইন্ডিভিজুয়াল ট্যাক্স দেবে। আদার্স সোর্স কি তুই ব্যাংকে টাকা রেখেছিস, ব্যাংকে থেকে সুদ পেয়েছিস, টাকা নেবে গভর্নমেন্ট, হ্যাঁ টাকা নেবে। তাহলে কত হলো 1,20,000 আর 80, 2,40,000 টাকা গভর্নমেন্ট ট্যাক্স টাকা নেবে। কিন্তু এবার ধর তুই একটা ফ্যামিলি বিজনেসে যুক্ত ছিলি, সেই ফ্যামিলি বিজনেস থেকে তুই সমস্ত কিছু বাদ দেওয়ার পর, বিজনেস করার পর তুই ঘরে 25,000 টাকা নিস, এই টাকার উপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে না, এই টাকার উপর গভর্নমেন্ট ট্যাক্স। কেন ট্যাক্স দেবে না? অলরেডি এই টাকার উপর গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে দিয়েছে, বুঝতে পারলি তো? তাই দেখ ওরা অ্যান্সার বলেছে, অ্যান্সার কত? অ্যান্সার 2,40,000 হবে। কি করে 2,40,000 হলো বল? 1,20,000 আর 80, 2,00,000 আর 40 যোগ করে 2,40,000। দেখ নিচে এই যে 25,000 টাকা কেন আসলো না? তো বলে স্যার এই 2,40,000, এই 2,40,000 তুই না জানলেও চলবে, বুঝতে পারলি তো? সেটা তো না জানলেও চলবে। মেন জানার বিষয় কোনটা বলতে, এই যে নোট টেনে দিকে, মানে তোকে বলবে, আমার কথাটা কি বললাম, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থেকে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কোনো মেম্বার যদি শেয়ার অফ প্রফিট পায়, এটা কি এক্সেম নাকি ট্যাক্সেবল, এটাই তোকে বলতে চাইবে। এটা হচ্ছে এক্সেম। এটা লিখে নোট কি লিখেছি, শেয়ার অফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ইনকাম শ্যাল নট বি ইনক্লুডেড, শ্যাল নট বি ইনক্লুডেড ইন কম্পিউটিং অফ টোটাল ইনকাম। এটা হচ্ছে এক্সেমটেড, এটাকে বলে এক্সেম। বোঝা গেল তো? তাহলে কি কি বুঝতে পারলাম? এটা হচ্ছে এক্সেমটেড, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কোনো মেম্বার যদি শেয়ার অফ প্রফিটের টাকাটা ঘরে নিয়ে আসে, এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে না, অর্থাৎ এক্সেম। এই যে সাতেরটা, এ বি এন্ড সি আর পার্টনার্স অফ এবিসি ফার্ম। আমি কিছুক্ষণ আগে বললাম পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা কি পায়? স্যালারি পায়, ইন্টারেস্ট ক্যাপিটাল পায়, কিন্তু শেয়ার অফ প্রফিট কি বলেছিলাম? এক্সেমটেড বলেছিলাম। এখানে এই কোশ্চেনটাই বলেছে, দেখ এই দেখ নিচে দেখ বলেছে, শেয়ার অফ প্রফিট অফ দ্য ফার্ম ইজ ফুললি এক্সেমটেড। দেখতে পাচ্ছিস তো, বারবার আমি একটা কথা বলছি, শেয়ার অফ প্রফিট তুমি পার্টনারশিপ ফার্ম থেকে পাও বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থেকে পাও, এক্সেমটেড। 8 নম্বরটা কি বলে দেখ, বলছে ইন্ডিকেট দ্য ট্যাক্সেবল ইনকাম অর এক্সেমটেড ইনকাম, ঠিক আছে। মিস্টার এক্স রিসিভ 1,00,000 টাকা আন্ডার আ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, ঠিক আছে। আচ্ছা শোন, দেখবি এলআইসি নাম শুনেছিস তো প্রত্যেকে, দেখবি অনেকে দেখবি আজকে দেখবি জিজ্ঞাসা করে বাইক দিয়ে তোদের নিজেদের নামে হয়তো বাইক দিয়ে একটা হোক দুটো হোক এলআইসি করে রেখেছে কারোর নামে করে রেখেছে, একটা দুটো এলআইসি করে রেখেছে, ঠিক আছে, এলআইসি করে রাখে। এইবার কেন, তোরা যখন ছোট থাকে তখনই করে রেখেছে, এবার তোরা যখন একটা মোটামুটি এইচএস পাস করবি বা গ্রাজুয়েশন কমপ্লিট করবি, তখন তুমি টাকাটা ম্যাচিওর হয়ে যাবে, ঠিক আছে, তখন সে টাকাটা কাজে লাগে, এরকম করে অনেক বাড়িতে করে রাখে, ঠিক আছে। তো বললাম, বুঝতে পারছিস তো? এই যে ধর এলআইসি যে পলিসি গুলো নেওয়া হয় না, কেউ 16 বছরের পলিসি নেয়, কেউ 21 বছরের পলিসি নেয়, যত বেশি দিনের পলিসি নেওয়া যায় তত টাকাটা টাকাটা বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, কেউ ধর একটা পলিসি নিল, তো পলিসি নিলে কি প্রিমিয়াম দিতে হবে তোকে 9.5 টাকা। তাহলে তুই ধর যে পলিসি নিলি, তাহলে তোকে প্রিমিয়াম দিতে হবে, কেউ প্রিমিয়ামটা বছরে দেয়, কেউ 6 মাস অন্তর অন্তর দেয়, কেউ কোয়ার্টারে দেয়, কেউ কোয়ার্টারে দেয়, বেসিক্যালি মাসেও হয়, এটা মাসেও দেয়। তাই বললাম মানে বেসিক্যালি লোকে যেইগুলো দেয়, ম্যাক্সিমাম লোক কোয়ার্টারে দেয় বা কেউ বছরে, কোয়ার্টার বা বছরে দেয়, ঠিক আছে, তো মাসেও দেয়, মাসেও দেওয়া যায়, কোনো ব্যাপার নেই, মাসেও দেওয়া যায়। যারা ব্যবসা বাণিজ্য করে তারা মাসে মাসে দিয়ে দেয়, বা ডিপেন্ড করে, এটা তো আর কি বলি, এসব নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে প্রতি মাসে মাসে তোকে প্রিমিয়াম, তোদের কথা মাসেই যদি বলি, মাসে মাসে প্রিমিয়াম দিচ্ছিস, 21 বছর কমপ্লিট হয়ে গেল, তারপর সেই টাকাটা তুই পেয়ে যাবি, ম্যাচিওর হবে। এই যে টাকাটা পেলি, ধর সাপোজ 8 লাখ 10 লাখ বা 15 লাখ এরকম টাকা হলো, ঠিক আছে, সেই টাকার উপর গভর্নমেন্ট ট্যাক্স, সেখানে এটাই হচ্ছে, বলছে এলআইসি থেকে টাকা রিসিভ করলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে না, এরকম কোনো ট্যাক্স হয় না, ঠিক আছে, এটা রুলে বলাই আছে। আচ্ছা, তারপর কি বলছে, মিস্টার ওয়াই ইজ আ এমএলএ, ফর দিস হি রিসিভ কর্পোরেট অ্যালাউন্স। মানে ওই যে আমি আগের দিন বলছিলাম এমএলএ, আমি আগের দিন বলেছিলাম এমএলএরা যদি অ্যালাউন্সেস পায়, ঠিক আছে, এমএলএরা যারা এমএলএ হয় তারা বিধানসভায় যায়, ঠিক আছে, অ্যাটেন্ড করে, তার জন্য একটা অ্যালাউন্সেস পায়, এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেই, ঠিক আছে, এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেই না, এটাও বললাম। তারপর কি বলছে, অরুণ রিসিভ ক্যাশ রিওয়ার্ড ফ্রম পাসিং হিন্দি এক্সামিনেশন। আচ্ছা, অরুণ হিন্দি এক্সামিনেশন পাস করেছে, তাই জন্য ক্যাশ 10,000 টাকা রিওয়ার্ড পেয়েছে। নর্মাল ব্যাপার, এর উপর ট্যাক্স দেবে না, এর উপর কোনো ট্যাক্স হয় না। একটা ছেলে পরীক্ষায় পাস করেছে, তার জন্য ওকে একটা রিওয়ার্ড পেয়েছে, এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে মিস্টার ওয়াই ইজ আ স্কুল টিচার, ঠিক আছে,
হি রিসিভ 40,000 টাকা পার মান্থ স্যালারি। আচ্ছা স্যার, ধরুন আমাদের স্কুলে যে টিচার আছে, আমাদের স্কুলের টিচার, তো যে স্কুলে পড়ি তো টিচার আছে, প্রতি মাসে স্যালারি পায়, এবার গভর্নমেন্ট ট্যাক্স নেবে? অবশ্যই ট্যাক্স নেবে। কেন ট্যাক্স নেবে না? কেন ট্যাক্স নেবে না? হ্যাঁ বল, কেন ট্যাক্স নেবে না? অবশ্যই ট্যাক্স নেবে। গভর্নমেন্ট কোন কোন জিনিসের উপর ট্যাক্স নেবে সেটা বলে দিয়েছে, আমি এই জিনিসের উপর ট্যাক্স নেবো না। কিন্তু গভর্নমেন্ট তো বলেনি যে চাকরি করে তার থেকে ট্যাক্স নেবো না। যে চাকরি করে তার থেকে ট্যাক্স না নেয় তাহলে গভর্নমেন্টে চলবে কি করে? বুঝতে পারলি? যে চাকরি করে তার থেকে অবশ্যই ট্যাক্স নেয়। তাই এরা দেখ ট্যাক্সেবল বলেছে, ঠিক আছে? তো আমি এটা হয়ে যাওয়ার পর আমি তোকে লিখে দেবো এই চ্যাপ্টার থেকে না কিছু সেকশন মুখস্থ করতে হবে, যে সেকশনগুলো পরীক্ষায় দেবে। মানে সেকশন, কোন সেকশনে কি বলেছে, 4-5টা সেকশন মুখস্থ করতে হবে, ওর মধ্যে দেবে, ওটা মুখস্থ করতে হবে, মুখস্থ করে যেতে হবে সেকশনগুলো। 9 নম্বরটা বলছে কোনগুলো আচ্ছা এতক্ষণ তো বললি না, অ্যান্সার না দেখে আইডিয়া করে বলার চেষ্টা কর কোনগুলো এক্সেম্পট আর কোনগুলো ট্যাক্সেবল। দেখ আমি পড়ছি, বল মিস্টার এক্স ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছে, বল এক্সেম্পটেড নাকি ট্যাক্সেবল? ট্যাক্সেবল। তারপর বলছে তোর 5,000 টাকা তুই ভালো করে শুনবি, ইন্টারেস্ট অন ফিক্সড অফ এন ইন্ডিয়ান কোম্পানি, ভালো করে শুনবি, ইন্ডিয়ান কোম্পানি মানে আমাদের দেশে তো ইন্ডিয়াতে প্রচুর কোম্পানি আছে, সেই কোম্পানিতে ফিক্সড ডিপোজিট করেছে, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে, বল দেখি ট্যাক্সেবল নাকি এক্সেম্পটেড? ট্যাক্সেবল। এক্সেম্পটেড প্রশ্ন দেখ, শোন টাটা কোম্পানিতে তো টাকায় টাটা কোম্পানিতেই ডিপোজিট করবে 1,00,000 টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করে, ঠিক আছে? সেখান থেকে তুই তো 10,000 টাকা সুদ পেলি, গভর্নমেন্টের উপর ট্যাক্স নেবে, ট্যাক্স নেবে, ট্যাক্স নেবো, গভর্নমেন্ট ট্যাক্স নেবে। তারপর বলেছে কি 10,000 টাকা ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, আবার বলার কি আছে, ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড, এটাও ট্যাক্সেবল। তারপরে ইউএস 64 বন্ড, তুই কোনো একটা ইউএস 64 বন্ড কিনেছিস, সেখান থেকে সুদ পেয়েছিস, এর উপর ট্যাক্সেবল, এর উপর ট্যাক্সেবল। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বন্ড, এটা একটা বন্ড, মিউচুয়াল ফান্ড যেমন বন্ড হয়, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ওদের মধ্যে একটা বন্ডের নাম, অনেক বন্ডের নাম, বন্ডের নাম। দেখ তাহলে তোর শেষ হয়ে গেল, দেখ এবার যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো রেডি করে নিবি, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে গেল। আচ্ছা আমি তোকে কয়েকটা সেকশন নাম বলছি, একটু বইটা দে, আমি বলি যে কয়েকটা সেকশন থেকে পড়তে হবে, যে যে সেকশন গুলো তোকে পড়তে হবে সেই সেকশনের নামগুলো তোকে বলে দিচ্ছি। লিখে নে, হ্যাঁ এটা এই যে তোরা যারা বাংলায় পড়ছিস, বাংলা পড়ে বলতে যদি অসুবিধা হয়, আমি তো ভিডিও বানিয়ে ইংলিশে দিই, মানে এই বাংলাটারই ইংলিশটা আছে, ঠিক আছে? তো দুটো পাশাপাশি রেখে করবি, করে ফেলবি, এগুলো ফেলে রাখবি না। তোকে কোন কোন সেকশন পড়তে হবে আমি বলে দিচ্ছি, সেকশন 10 সাবসেকশন 2, আস্তে কথা বলিস না, সেকশন লিখবি আমার সঙ্গে, হ্যাঁ লিখবি, সেকশন 10 সাবসেকশন 2A, 2 পড়বি, 2A পড়বি, সেকশন 10 10D পড়বি, সেকশন 10 17 পড়বি, সেকশন 10 17A পড়বি, সেকশন 10 20 পড়বি, ব্যাস এই কটা সেকশন। এবার কোন কোন সেকশনে কি কি আছে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ? কোন কোন সেকশনে কি কি আছে এখানেই হয়ে যাবে, যে এইটুকু জায়গার মধ্যে তো পড়া হয়ে যাবে, বই আলাদা করে খুলতে হবে না। লিখছি রিসিপ্ট অফ আ মেম্বার, লিখে নে, এগুলো খাতায় লিখে নে, সুবিধা হবে, এগুলো খাতায় লিখতে হবে, রিসিপ্ট অফ আ মেম্বার। হ্যাঁ হ্যাঁ, বইতে লেখা আছে তো, বইতে লেখা থাকবে অনেক কিছু। ফ্রম দ্য জয়েন্ট ইনকাম অফ দ্য হিন্দু আন্ডার ফ্যামিলি, ফ্রম দ্য জয়েন্ট ইনকাম অফ দ্য হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। তাহলে কি লিখলাম, রিসিপ্ট অফ আ মেম্বার জয়েন্ট হিন্দু ফ্যামিলি থেকে, তাই না, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থেকে যে সমস্ত মেম্বাররা একটা ইনকাম করছে, সেই ইনকাম গভর্নমেন্ট ট্যাক্স করবে, এটা সব কাস্টের জন্য, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, শুধুমাত্র হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। আরে যে সব কাস্ট হয় না, সব কাস্ট লিখতে হবে, আমি লিখেছি, তাহলে এই কোশ্চেনটা বেকার কোশ্চেন করা হলো না।
10 to a কি লিখবি? লিখ শেয়ার অফ প্রফিট অফ আ পার্টনারশিপ ফার্ম। কি লিখবো? শেয়ার অফ প্রফিট অফ আ পার্টনারশিপ ফার্ম। শেয়ার অফ প্রফিট অফ এ পার্টনারশিপ ফার্ম। 10 এইবার তো বললাম সাম রিসিভ আন্ডার লাইফ ইন্স্যুরেন্স পলিসি। সাম রিসিভ, সাম মানে বুঝতে পারছিস তো? ম্যাচুরিটি না না, এখানে যোগফল, এখানে যোগফল। সাম রিসিভ মানে এই যে দেখবি মানে ম্যাচুরিটি পিরিয়ড, তুই ধর এলআইসি তে টাকা রাখছ, অনেকে দাদা আমি এলআইসি টাকা রাখছি, একটা সময় মতো ম্যাচুরিটি হবে, ম্যাচুরিটির পর যে টাকাটা পাওয়া যাবে বলে সাম রিসিভ। এই জন্য যখনই দেখি পলিসি করা হয় না, এলআইসির পলিসি নেওয়া হয়, উপরে লেখা থাকে পলিসি ভ্যালু। আর পলিসি ভ্যালু না বললে অনেক সময় বলে সাম অ্যাসিওর্ড বলে, সাম অ্যাসিওর্ড। ঠিক আছে, সাম রিসিভ আমি তো সব দিয়ে দিয়েছি তোর, আমি তো বিজনেস স্টাডিজে 4 নম্বর চ্যাপ্টার দিয়ে দিয়েছি, 1 2 3 4 5 সব দিয়ে দিয়েছি, 4 নম্বর চ্যাপ্টারে সব বলা আছে। সাম রিসিভ আন্ডার লাইফ ইন্স্যুরেন্স পলিসি। টেন 17 এখানে লিখবি ডেইলি অ্যালাউন্সেস টু এমপি অ্যান্ড এমএলএ। ডেইলি অ্যালাউন্সেস টু এমপি অ্যান্ড এমএলএ। এমপি আর এমএলএ তে যে ডেইলি অ্যালাউন্সেস দেওয়া হয় সেটাও কিন্তু 10 এ পড়ে। আর 10-17 এতে কি আছে? অ্যাওয়ার্ড আর রিওয়ার্ড। কি বললাম? অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ড। আর লাস্ট পয়েন্ট 10-20 ইনকাম অফ আ লোকাল অথরিটি। ইনকাম অফ আ লোকাল অথরিটি। চ্যাপ্টার পুরো শেষ হয়ে গেল, আমাদের আর একটাই চ্যাপ্টার বাকি আছে, চ্যাপ্টার হলো ট্যাক্স, শেষ হয়ে যাচ্ছে।